দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। ওপিনিয়ন পোলে আজকে আমরা আলোচনা করব নাগরাকাটা বিধানসভা নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে কি হতে পারে, সেখানকার বর্তমান বিধায়ককে নিয়ে মানুষজন খুশি কি না, সবটাই জানাবো আপনাদের। আর তার সঙ্গে আপনাদের কমেন্টও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমরা জানবো এই এপিসোডের পরে। তবে আজকের এই এপিসোড নিয়ে পর্যালোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত, আর আপনারা তো রয়েইছেন। চলুন পর্ব শুরু করা যাক, যেখানে নাগরাকাটা কেন ইম্পর্টেন্ট আপনাদের জানাবো। বর্তমান বিধায়ক সেখানে বিজেপির পুনা ভেংরা, কেন এটি ইম্পর্টেন্ট, কেন এটি গুরুত্বপূর্ণ, ভিআইপি সিট কেন, সেটাই এবার দেখে নেব। 2016 সালে নাগরাকাটা আসনটি প্রথম দখল করে তৃণমূল কংগ্রেস। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। 24-এর লোকসভা নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে লিড পায় তৃণমূল কংগ্রেস। এবার সিদ্ধার্থর বিশ্লেষণ শুনবো যে কেন জলপাইগুড়ির এই নাগরাকাটা বিধানসভাটি এতটা গুরুত্বপূর্ণ। সিদ্ধার্থ, দেখো, তুমি বলার সময় যেটা বললে যে নাগরাকাটা এবং জলপাইগুড়ি, একদম অর্থাৎ জলপাইগুড়ির মধ্যে তো নাগরাকাটা, এবং তুমি দেখো যে বিগত বছর ধরে হচ্ছে রাজ্য রাজনীতিতে জলপাইগুড়িটা না একটা অদ্ভুত রকম একটা চিত্র উঠে আসছে। মানে যেখানটা একদম টান টান উত্তেজনা বলো বা রাজনীতির ভাষাতে যদি বলি, সত্যি জমি দখলের লড়াই চলছে, এবং বিজেপির একটা উত্থান, এবং পাশাপাশি হচ্ছে তৃণমূলেরও একটা জায়গা দখলের বলো, এরকম একটা চলছে। তো জলপাইগুড়ি জেলা এবং জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়ে হচ্ছে নাগরাকাটা, এবং হচ্ছে তোমার জলপাইগুড়ির যে কটা বিধানসভা আছে প্রত্যেক কটারই কিন্তু একই চিত্র। আমরা দেখো এর আগেও বেশ কতগুলো নিয়ে কালচিনি বা এগুলো নিয়ে আলোচনা করেছি। এই জায়গাটাতেও ঠিক তাই, মানে একদম পাশাপাশি দুটো দল চলছে। কে কখন হচ্ছে কার দিকে পাল্লা ভারী হবে সেটা কিন্তু এখনো কোনো ভাবে কেউ মানে প্রেডিক্ট করা সম্ভব, আমাদের পক্ষে প্রেডিক্ট করা খুব কঠিন। ফলে সবার নজর আছে এই দিকটাতে যে আগামী নির্বাচনে এটি কার দখল যাবে। ফলে স্বাভাবিকভাবেই আমরাও এটাকে হচ্ছে ভিআইপি সিট হিসেবে দেখছি। এবং উত্তরবঙ্গে যে কটা সিট রয়েছে প্রত্যেকটা সিটের দিকেই কার্যত রাজ্য রাজনীতির কারবারিদের পাখির চোখ যাকে বলা হয় সেটা কিন্তু রয়েছে। আসুন আমরা পরের পর্বে যাই, যেখানে প্রশ্নোত্তর পর্ব। প্রত্যেকটি বিধানসভা অঞ্চলের সাধারণ মানুষজনের কাছে আমরা প্রশ্ন রাখি, তাতে যে উত্তর উঠে আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখে নিই প্রথম প্রশ্ন, যেখানে রেখেছিলাম যে এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি। কি আসছে উঠে? 17% খুব খুশি, খুশি বলছেন 10%, মোটামুটি 16%, খুশি নই বলেছেন 32%, অত্যন্ত অখুশি 15%, এবং জানি না বলছেন 10% মানুষজন। আপনার বিধায়ক বদল করতে চান কি? এই প্রশ্নের উত্তরে এসছে না চান না 35%, আর চান বলেছেন 37% মানুষজন। সিদ্ধান্ত নেননি 10%, বলবো না 18%। রাজ্যের সরকার বদলাতে চান কি? এক্ষেত্রে না বলেছেন 43% মানুষজন, হ্যাঁ বলছেন 28%, সিদ্ধান্ত নেননি 19%, বলবো না 10%। অর্থাৎ তিনটে প্রশ্নের উত্তরে যা যা উঠে এসছে পুরোটাই কিন্তু এই স্ক্রিন জুড়ে রয়েছে। এর বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, মূলত এই দুটো প্রশ্ন নিয়ে যখন আমরা আলোচনা করি, এক্ষেত্রে কিন্তু একটা কথা আমি বলবো তোমার বিশ্লেষণের আগে, বিধায়ক বদল করতে চান কি না, হ্যাঁ বলছেন 37, না বলছেন 35, মানে একদম নেক টু নেক। এবং সবচেয়ে বড় কথা, সিদ্ধান্ত নেননি 10%, জানি না 18%। এটা যে কোনো দিকে গেলেই কিন্তু পুরো ব্যাপারটাই উল্টে যেতে পারে। এবার তোমার বিশ্লেষণ শুরু। দেখো, শুরুতেই তো সেটাই বললাম, বর্তমানে এই নাগরাকাটাটা কি বিজেপির দখলে আছে। তো এইখানটায় যদি দেখা যায় যে ধরো 2026-এ আগামী বিধানসভার নির্বাচন, তার আগে যখন আমরা শুনছি, তাহলে তার একটা রিপোর্ট কার্ড, একদম রিপোর্ট কার্ডে তুমি যদি দেখো, যেটা তুমি বললে বা আমরা শুরুতেও সেইটাই বললাম, যে সমীক্ষাতে পুরো দেখা যাচ্ছে যে রিপোর্ট কার্ডটা উঠে আসছে, তাতে কিন্তু একদম হচ্ছে পাশাপাশি মানে খুশি খুশি নই বা অত্যন্ত খুশি, সবকিছু দেখো একদম ব্যালেন্স একটা ব্যাপার আছে। এবং হচ্ছে আপনার বিধায়ক বদল করতে চান কিনা, এই জায়গাটা তো সেম ব্যাপার। এবং ওই যে 10% এইখানটাতে, এবং জানি না এটা হচ্ছে প্রায় বাফার ধরো, একদম মানে এইখানটা যদি হচ্ছে তোমার হচ্ছে 2% হচ্ছে ডিফারেন্স আছে, এই 2%টাতে যখন তখন অদল বদল হতে পারে। এবং
এই দিকটা তো যেহেতু আমরা বাফার রেখেছি, ফলে এই দিকটা কোন দিকে যাবে সেটাই কিন্তু লাস্ট মুহূর্তে ওকে ডিসিশনটা হবে। রাজ্য সরকার বদল করতে চান, সেক্ষেত্রে তোমার একটা মজার ব্যাপার এইখানটায় কিন্তু এটা হচ্ছে না। অর্থাৎ তোমার হচ্ছে রাজ্য সরকার বদল করতে চান, সেখানটা দেখাচ্ছে কিন্তু মাত্র 28%, আর হচ্ছে নার দিকে দেখো তুমি 43%। অর্থাৎ তোমার কিন্তু কোথাও না কোথাও রাজ্য সরকারের প্রতি কিন্তু আস্থা রয়ে গেছে। মানে এই জায়গা অর্থাৎ বিধায়ক বদল করতে চাইতেই পারেন মানুষজন, আবার নাও চাইতে পারেন, কিন্তু রাজ্য সরকার বদল কিন্তু চাইছে না। এটাই হচ্ছে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপারটা, যেহেতু বললাম বিধায়ক হচ্ছে কিন্তু বিজেপি, ফলে তোমার বিজেপি বিধায়কের উপর এখানটা মোটামুটি তুমি পুরোপুরি বলতে পারো না যে তার উপর অনাস্থা রয়েছে। ফলে অনাস্থাও যেমনি নেই, আস্থাও পুরোপুরি নেই, মানে এরকম একটা জায়গা। কিন্তু যদি ধরে নিই আমরা আস্থা আছে বিজেপি বিধায়কের উপর, কিন্তু রাজ্য সরকারের উপরও কিন্তু সমানভাবে আস্থাটা রয়েছে। সমানের থেকে বড় কথা হয়তো কিছুটা বেশি আস্থা রয়েছে। একদম। আসবে এবার পরের পর্বে, যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সামনে আনবো। একদম প্রথমে 2016 বিধানসভা নির্বাচনে যে ফলাফল ছিল নাগরাকাটায়, সেটা দেখে নেব, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3228টি ভোটের। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 32.46% ভোট, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে ছিল প্রায় 31% ভোট, বিজেপির ক্ষেত্রে 27.10% এবং অন্যান্য 9.81%। পরবর্তীতে 19 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল দেখে নেব। বিজেপি লিড হয় এখানে 50,244টি ভোটের। বিজেপি এখানে প্রায় 57% ভোট নিজেদের ঝুলিতে পুরেছিল। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 29.38%, বামফ্রন্ট 5.83, কংগ্রেস 2.95, অন্যান্য 4.93%। এরপর আসে 21 বিধানসভা নির্বাচন, যেখানে বিজেপির জয়ের ব্যবধান থাকে 23,475টি ভোটের। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় 37.27%, বিজেপির ক্ষেত্রে প্রায় 50% ভোট, সংযুক্ত মোর্চা প্রায় 7%, অন্যান্য প্রায় 7%। এরপর 24 লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফল দেখে নেব, যেখানে তৃণমূলের লিড 3,547টি ভোটের ছিল। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল 45.22% ভোট, বিজেপি পায় 43.30%, বাম কংগ্রেস জোট 4.14, অন্যান্য 7.34% ভোট। পুরোটা অর্থাৎ 16 সাল থেকে 24 সাল পর্যন্ত পরপর নির্বাচনী যে ফলাফল রয়েছে গোটা স্ক্রিন জুড়ে, এই যে সিদ্ধার্থ, এই যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি পরপর, এটা দেখি কি কোনোভাবে আন্দাজ পাওয়া সম্ভব আসন্ন নির্বাচনে কি হতে চলেছে? না, এইটা হ্যাঁ, ট্রেন্ডটা তো অবশ্যই আমরা দেখব, কিন্তু এর উত্তরটা বড় জটিল। কিন্তু আমরা যদি এই ট্রেন্ডটা দেখি, তাহলে তুমি দেখো যে বিজেপির একটা উত্থান হচ্ছে। যেমন আমরা যেটা বলছিলাম যে নর্থ বেঙ্গলে হচ্ছে বিজেপির তো একটা উত্থানটা সব থেকে বেশি হচ্ছিল, এবং 2016-তে দেখো যেখানটা হচ্ছে বিজেপির ছিল হচ্ছে তোমার 27.10, ঠিক আছে? তারপরে তুমি দেখো এইটা কতটা জাম্প করে গেল লোকসভা নির্বাচন প্রায় 57%, প্রায় 57%। এবং তারপরে 21 বিধানসভা নির্বাচনেও কিন্তু মানে যেহেতু 2016-র সাথে তুমি যদি ট্যালি করো, তাহলেও দেখো কতটা হচ্ছে ডিফারেন্স, মানে প্রায় 50%। এবং 2024-এ গিয়ে এই জায়গাটা কিন্তু আবার একটু পরিবর্তন, এটা পরে আসছে। এই জায়গাটা দেখি যে বিজেপির উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতন এই জায়গাটাতেও কিন্তু তোমার বিজেপির একটা উত্থান হচ্ছিল, যার ফলে আমরা দেখি যে যেই বিধানসভাটা যে লোকসভার মধ্যে পড়ে, সেই লোকসভা পরপর দুবার কিন্তু হচ্ছে বিজেপি জয়লাভ করে। অথচ এবং লাস্ট হচ্ছে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও কিন্তু 2024 সাল সেইখানটাতেও কিন্তু হচ্ছে তোমার জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, অর্থাৎ বিজেপিতে হচ্ছে ক্যান্ডিডেট যিনি, তিনি কিন্তু সাংসদ পুনরায় নির্বাচিত হন। অথচ এই যে তাদের যেখানটা নিজস্ব বিধায়ক আছে, সেই বিধানসভা কেন্দ্র নাগরাকাটায় কিন্তু হচ্ছে লিড পায় কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জায়গাটায় কিন্তু একটু আলোচনার একটা অবকাশ আমাদের রয়ে গেছে, যেটা আমরা আগামীতে গিয়ে আলোচনা করছি। পরের প্লেটে আমি চলে আসবো, যেখানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল হতে পারে, এই ক্ষেত্রে আসবো, দেখবো। আপনাদেরও জানাবো যে অন্যান্য সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, 4টে বক্স আপনারা দেখতে পাচ্ছেন গোটা স্ক্রিন জুড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নাগরাকাটা বিধানসভা এলাকায় নির্বাচন হয়, তাহলে কি উঠে আসতে পারে ফলাফল? শুরু থেকে এই পর্বে আপনাদের জানাচ্ছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই, নেক টু নেক, আমরা এই বিভিন্ন রকমের শব্দগুলো ব্যবহার করছিলাম। আসুন দেখে নিই সমীক্ষা কি বলছে। অন্যান্যর ক্ষেত্রে 0.7%, সংযুক্ত মোর্চা 0.8%,
বিজেপির ক্ষেত্রে 41%, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 44%। অর্থাৎ পর্বটা শুরুই করেছিলাম যে কথা দিয়ে, যে একেবারে নেক টু নেক একটা ফাইট এই কেন্দ্রের ক্ষেত্রে, সেটাই কিন্তু এখানে প্রতিভাত হচ্ছে। আমরা দেখালাম আপনাদের যে পরপর কি কি পার্সেন্টেজ উঠে আসতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই নির্বাচন হয়। আমরা পরের প্লেটে আসব সম্ভাব্য জয়ী, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে নাগরাকাটা বিধানসভা এলাকায় যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে রাজনৈতিক তাৎপর্য এই ফলাফলের কি কি থাকতে পারে আসুন দেখে নিই। চা বলার এই বিধানসভা এবারে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে মূল নিবাসী এলাকায় বিজেপির জমি ক্রমাগত দুর্বল হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব যথেষ্ট বেশি। দেখালাম আপনাদের যে রাজনৈতিক তাৎপর্য কি কি রয়েছে, বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো ওই সেটাই আমরা যেটা বলছিলাম যে এই জায়গাগুলোতে হচ্ছে কিভাবে নেক টু নেক ফাইট হচ্ছে বা সম্ভাবনাও রয়েছে। তবে এইটা নাগরাকাটা বা এই যে জলপাইগুড়ি এলাকাটা, এটা তো হচ্ছে চা বলার মধ্যে পড়ে এবং হচ্ছে, এবং তোমাকে আগে স্লাইডে যখন আমরা আলোচনা করছিলাম আমি বলেছিলাম যে হচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপির একটা বিধানসভা কেন্দ্রে কেন বিজেপি লিড পেল না, এটার কারণটা কি? তার কারণ দেখো, এই চা বলয়ে না, এই চা বাগানগুলোকে নিয়ে না বেশ কিছু সমস্যা রয়েছে। যে সমস্যাগুলোতে দেখা যাচ্ছে যে হচ্ছে কেন্দ্র যতটা না হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করছে, যেটা তাদের করার কথা ছিল। কেন তাদের পরপর এতদিন ধরে সাংসদ, এলাকার বিধায়ক, কিন্তু না সেই জায়গাটা থেকে আস্থাটা কিন্তু তারা পায়নি, মানে মানুষজনকে আস্থা জোগাতে পারে, সরকার অনেকটাই আস্থা অর্জন করতে পেরেছে। আরো একটা পয়েন্ট আমি যোগ করতে চাইবো, হয়তো তোমার পয়েন্টের মধ্যে থাকবেও। কিছুদিন আগে আমরা দেখেছি উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত অবস্থা, একদম আমি ওইটাতেই আসতে চাইছি। হ্যাঁ, তোমার দেখো যেই জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে কিন্তু নাগরাকাটা রয়েছে, এবং যেহেতু এইখানকার অর্থনীতি বলো, মানুষের জীবিকা, রুজি রুটি সবকিছু কিন্তু চা বাগানের উপর নির্ভর করে, চা বাগান কেন্দ্র। ফলে সেই চা বাগান, স্থানীয় হচ্ছে রাস্তা, কিছু হচ্ছে ব্রিজ, এই যেগুলো পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায় এবং মানুষের জীবন মানে একদম ভাবে সেই জায়গাটাতে পাশে কিন্তু সবসময় পেলো হচ্ছে রাজ্য সরকার। তুমি বলবে যে কেন্দ্র সরকার পায়নি, কেন্দ্র সরকার হ্যাঁ এসছেন বটে, কিন্তু তাদের সেইখানটা তো তুমি যদি দেখো, তোমাকে বললাম যে এইখানটা একটা রাজনৈতিক একটা টালমাটাল একটা অবস্থা আছে, এবং তুমি দেখো সেইখানটা কিন্তু প্রতিনিধি দল যারা গেছিলেন হচ্ছে মানে কেন্দ্র সরকারের তরফ থেকে, তারা কিন্তু হচ্ছে বিক্ষোভের মুখে পড়েছিলেন। এবং আরেকটা কথা আমি যোগ করতে চাইবো এক্ষেত্রে সিদ্ধার্থ, উত্তরবঙ্গ থেকে বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার যা যা পেয়েছে মানুষের কাছ থেকে, এমএলএ, এমপি, এই বিষয়গুলো, সেই তুল্যমূল্য যদি বিচার করতে যান সেখানকার স্থানীয় মানুষরা, তাদের এক্সপেকটেশন যতটা, সেটা কিন্তু ফুলফিল কেন্দ্রীয় সরকার হয়তো করতে পারেনি, যে কারণে একটা ক্ষোভ। একদম, তোমাকে দেখো না এই জায়গাটাতে হচ্ছে তোমার বলতে এই যে চা বলের শ্রমিকদের পাশে তাদের থাকা, এই যে ধরো বন্যার পরে তাদের যে মানে পুনর্বাসনের যে ব্যবস্থা এবং তাদের তৎপরতার সঙ্গে যেই সমস্ত করে তাদের যে যাবতীয় কিছু সব হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের কথা, সেগুলো কিন্তু রাজ্য সরকার করছে। দেখো চা বাগানগুলো নষ্ট হয়েছে তার একটা হিসেব হয়েছে, এবং সেটা সহজে মানে 1 বছর বা 2 বছরের মধ্যে হয় না, ওটা একটা প্ল্যান, এবং ওটা রাজ্য কেন্দ্রের মধ্যে সমন্বয়ের ব্যাপার। কিন্তু সেই জায়গাটা তো দেখা যাচ্ছে ঘাটতি, যেটা তুমি দেখবে খেয়াল করে যে বারবারই অভিযোগ উঠছে যে হচ্ছে কেন্দ্র রাজ্যকে সেইভাবে করে সহায়তা করছে না, এবং তার ফলটা কে ভুগছে? তার ফলটা ভুগছে তো এখানকার মানুষরা। এবং তুমি দেখো এই আসনটা কিন্তু সংরক্ষিত আসন, এবং এই জায়গাটায় হচ্ছে যারা ম্যাক্সিমাম যারা ভোটার তারা কিন্তু হচ্ছে চা বাগানের শ্রমিক। ফলে সেই জায়গাগুলো থেকে তাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া যায়, যেটা রাজ্য সরকার ফুলফিল করে। তাদের স্বাস্থ্য বলো, তোমার হচ্ছে কিছু তাদের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা বলো, এবং দেখো না রিসেন্ট হচ্ছে গত পুজোর আগে থেকে একটা হচ্ছে তাদের যে বোনাসের যে দীর্ঘদিনের যে দাবি ছিল, সেই দাবিটাও কিন্তু রাজ্য সরকার কিছুটা মানে হচ্ছে ফুলফিল করার চেষ্টা করেছে। তো ফলে সব মিলে কোথায় যেন দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে রাজ্যের মানে যে আস্থাটা মানুষের কাছে অনেকটা বেশি, ফলে তার প্রভাবটাই হয়তো আগামী দিনে মানে 2026-এর নির্বাচনে পড়বে এবং বিজেপির হাতছাড়া হবে, এবং তৃণমূল হয়তো এই আসনটি পুনরুদ্ধার করতে পারবে। সমীক্ষা তো অন্তত সেটাই উঠে আসছে। আজকে আপনাদের দেখালাম নাগরাকাটা বিধানসভা এলাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে কি হতে পারে এবং সম্ভাব্য জয়ী দল কারা। সময় যদিও শেষ কথা বলবে, তাই আসন্ন নির্বাচন অবধি অপেক্ষা করতেই হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ফলাফল হতে পারে সেটা আপনাদের সঙ্গে আজকে ওপিনিয়ন পুলে শেয়ার করলাম। আজকের মতন এই পর্ব এখানেই আমরা শেষ করছি। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আপনারা যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় রবিউল ইসলাম এবং আমার সঙ্গে পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত, দুজনকেই ধন্যবাদ। এই পর্ব শেষ করতে করতেই আগামী পর্বে আমরা ফিরবো বালুরঘাট বিধানসভা নিয়ে, সঙ্গে থাকবেন কিন্তু।